জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সাংগঠনিক আচরণ এই কোর্সের পঞ্চম অধ্যায় হতাশা বিষয়ে আমি আলোচনা করব। হতাশার সংজ্ঞা। হতাশা এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। হতাশা হচ্ছে একটা মানসিক অবস্থা। হতাশা কেন ঘটে? প্রত্যাশিত বস্তু লাভে ব্যর্থ হওয়ার ফলে ব্যক্তির মানসিক অবস্থার যে পরিবর্তন ঘটে তাকে হতাশা বলে। মানে একজন ব্যক্তি কোনো জিনিস চাচ্ছেন বা যে ওয়েতে কাজ করতে চাচ্ছেন সেটা যখন তিনি পান না, করতে ব্যর্থ হন, তখন তার মধ্যে মানসিক যে অবস্থার পরিবর্তন ঘটে তাকেই বলা হচ্ছে হতাশা। লক্ষ্য অর্জন বা প্রত্যাশা পূরণে বাধাগ্রস্ত হলে মানব মনে যে বিপর্যস্ত মানসিক অবস্থা সৃষ্টি হয় তাকেই আমরা সাধারণত হতাশা বলি। হতাশা এটা প্রতিষ্ঠানে কিভাবে কাজ করে? প্রতিষ্ঠানে কর্মীরা যেহেতু কাজ করতে আসে, তাদের বিভিন্ন উৎস থেকে হতাশা সৃষ্টি হতে পারে। এই কারণেই কিন্তু হতাশা সংক্রান্ত বিভিন্ন বিষয় সাংগঠনিক আচরণে স্থান পেয়েছে, আলাপ আলোচনা করা হয়েছে এবং সাংগঠনিক আচরণের বিষয়বস্তু হিসাবে এটা স্থান পেয়েছে। কারণ প্রতিষ্ঠানে কর্মী যখন কাজ করতে আসে তার মধ্যে বিভিন্ন কারণে হতাশা সৃষ্টি হতে পারে। সেটা তার ব্যক্তিগত জীবনের কারণে হতে পারে, প্রাতিষ্ঠানিক জীবনের কারণে হতে পারে। এই হতাশা দূর করার জন্য অবশ্যই ব্যক্তি ব্যক্তি কি করতে পারে এবং প্রতিষ্ঠান কি ধরনের স্টেপ নিতে পারে এটা কিন্তু জানা বুঝার একটা বিষয় আছে। এই কারণেই এই সাংগঠনিক আচরণে এই হতাশা বিষয়ে অধ্যয়ন করানোর উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। হতাশার ফলে মানুষের মধ্যে কিন্তু স্ট্রেস দেখা যায়, যে বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয় তাকে আমরা স্ট্রেস বলি। এই স্ট্রেসের ফলে মানুষ অনেক ধরনের আচরণ করতে পারে, ভিন্ন ভিন্ন আচরণ মানুষের মধ্যে দেখা দিতে পারে। স্ট্রেসের ফলে যেটা হয়, অনেক ক্ষেত্রে মানুষ খুব আক্রমণাত্মক হয়ে যেতে পারে, আক্রমণাত্মক ভাবভঙ্গি প্রকাশ করতে পারে। আবার দেখা যেতে পারে যে সে একেবারে স্ট্রেসের ফলে সে একদম তার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, তার স্বাভাবিক কার্যক্ষমতা আর কোনো কিছুই অবশিষ্ট নাই। দুটাই স্ট্রেসের ফলে ঘটতে পারে। হতাশার সংজ্ঞার ক্ষেত্রে বলা যায় যে মানসিক একটা সমস্যা হতাশা, এবং মানসিক অবস্থার পরিবর্তনের ফলেই হতাশা সৃষ্টি হয়। হতাশা তখনই সৃষ্টি হয় ব্যক্তির সামনে যখন প্রতিবন্ধকতা আসে এবং ব্যক্তিগত লাভ লোকসানের হিসাব যখন সে মিলাতে পারে না, তখনই কিন্তু সেখান থেকে হতাশার উৎপত্তি ঘটতে পারে এবং হতাশার প্রকাশ ব্যক্তির আচরণের মাধ্যমে বোঝা যায়। হতাশার বৈশিষ্ট্য। হতাশা একটি মানসিক অবস্থা। মানসিক অবস্থা হতাশা, এবং হতাশা পুরাটাই হচ্ছে যে ফ্রাস্ট্রেশন, পুরাটাই হচ্ছে একটা মানসিক বিপর্যস্ত অবস্থা। সোজা কথা, একটা মানসিক বিপর্যস্ত অবস্থা। যিনি হতাশ তার মধ্যে কিন্তু এটা প্রকাশ পাবে। দেখা যাবে যে সে ঠিক মতো কথা বলছে না, কোনো কিছুতে পার্টিসিপেট করছে না, কোনো বিষয়ে তার কোনো কর্ম উদ্যোগ দেখা দিচ্ছে না। এগুলো সবই হচ্ছে মানসিক অবস্থা থেকে আসছে। হতাশা মানব মনের উপরে খুবই নেতিবাচক প্রভাব সৃষ্টি করে এবং হতাশার ফলে কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে এক্সট্রিম মেজারে চলে যেতে পারে, যে হতাশা থেকে সুইসাইড করার মতো ঘটনা প্রচুর ঘটে থাকে। সুতরাং হতাশা কিন্তু একটা মানসিক ব্যাধি হিসাবেও অনেক ক্ষেত্রে বিবেচনা নেওয়া হয়। লক্ষ্য বা প্রত্যাশার উপস্থিতি। লক্ষ্য বা প্রত্যাশা লাভের ব্যর্থতা থেকেই মূলত হতাশা আসে। যেখানে কোনো লক্ষ্য প্রত্যাশা আকাঙ্ক্ষা নেই সেখান থেকে আসলে হতাশা উৎপত্তি হয় না। কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো লক্ষ্য প্রত্যাশা আকাঙ্ক্ষা কোনো কিছুই না থাকে, কিন্তু জীবনেও ফ্রাস্ট্রেটেড হবে না। কিন্তু যেই ব্যক্তির মধ্যে অ্যাম্বিশন আছে, বিভিন্ন বিষয়ে প্রত্যাশা আছে, সেগুলা যখন সে পাবে না তখন কিন্তু তার মধ্যে হতাশা আসতে পারে। বাধা বা প্রতিবন্ধকতা। মানুষের লক্ষ্যপথে
পরিচালিত আচরণ বা প্রচেষ্টা যখন বাধাগ্রস্ত হয় তখন সেখান থেকে হতাশা আসে। অর্থাৎ মানুষ লক্ষ্য অর্জন আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো দেখে সেই প্রতিবন্ধকগুলো যখন সে অতিক্রম করতে পারে না এবং ওভারকাম করতে পারে না, সেখান থেকে কিন্তু তার মধ্যে হতাশা সৃষ্টি হয়। হতাশা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থেকে আসতে পারে। এটা প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থেকে হতাশা আসতে পারে। হতাশার প্রকাশ। হতাশার প্রকাশ ব্যক্তির আচরণের মাধ্যমে বোঝা যায়। হতাশার প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে, বিভিন্ন ধরনের লক্ষণ আছে। হতাশার লক্ষণসমূহের মধ্যে আছে অতিরিক্ত স্ট্রেস, এরপরে আছে অগ্রাসী মনোভাব, আক্রমণাত্মক মনোভাব, জিদ, আপোস করার প্রবণতা, পরিহার, ইস্তফা, এগুলা সবকিছুই হচ্ছে হতাশার প্রকাশ। হতাশার নিরসন। মানুষের মানসিক অবস্থার বিপর্যস্ত যখন হয় তখনই সে হতাশ হয়। হতাশাগ্রস্ত ব্যক্তি পরিবার, সমাজ, সংগঠন ইত্যাদি থেকে যদি সাপোর্ট পায় তাহলে কিন্তু তার হতাশা দূর হতে পারে। হতাশা দূর করার জন্য ব্যক্তি একা অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে না। তার ব্যক্তিগত জীবনে তার পরিবার, তার সংগঠন, সমাজের বিভিন্ন বন্ধু-বান্ধব ইত্যাদি আর পারিপার্শ্বিকতা যদি তার প্রতি অনুকূল মনোভাব প্রদর্শন করে তাহলে কিন্তু সেই হতাশা সে কাটিয়ে উঠতে পারে। প্রয়োজনীয় উৎসাহ প্রদান, প্রয়োজনীয় পরামর্শ, প্রণোদনা, সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ, কার্যকরী যোগাযোগ ইত্যাদি কিন্তু হতাশা দূর করার জন্য ভালো ব্যবস্থা হিসাবে কাজ করতে পারে। হতাশার স্থায়িত্ব। মানুষের মনে সৃষ্ট হতাশা ক্ষণস্থায়ীও হতে পারে, দীর্ঘস্থায়ী হতে পারে। স্বল্প সময়ে যদি মানুষ তার বাধাগ্রস্ত অবস্থাটা, যে যে কাজ সে করতে চাচ্ছে সেখানে যে বাধাগুলো সে পাচ্ছে, বাধাগুলো যদি খুব সহজে সে অতিক্রম করে নিতে পারে তাহলে কিন্তু তার হতাশার খুব সহজেই চলে যাবে। কিন্তু কোনো কাজে যদি দীর্ঘদিন ধরে ব্যক্তি বিফল হয় তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে সেই হতাশাটা পোষণ করবে এবং এই হতাশা কিন্তু তাকে পরবর্তীতে বিভিন্ন ধরনের এক্সট্রিম মেজার নেওয়ার জন্য উৎসাহিত করতে পারে। যেমন কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে পদোন্নতি পাচ্ছে না, 5 বছর ধরে প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু প্রতিষ্ঠান তাকে পদোন্নতি দিচ্ছে না, এই অবস্থায় তার মানসিক অবস্থা যেটা হবে সেটা হচ্ছে সে হতাশাগ্রস্ত থাকবে এবং এই হতাশায় সে একটা পর্যায়ে যেয়ে কিন্তু প্রতিষ্ঠানের চাকরি ছেড়েও দিতে পারে। এরকম বহু উদাহরণ নজির দেওয়া যাবে যে হতাশাগ্রস্ত কর্মী চাকরি ছেড়ে দিয়েছে, এই ধরনের বহু উদাহরণ আছে। হতাশার উৎস বা কারণ, প্রাকৃতিক কারণ। হতাশার কিছু উৎস আছে, যেই সকল উৎস থেকে বা যে সকল কারণে ব্যক্তির মনে হতাশার সৃষ্টি হতে পারে। 1 নম্বরে হচ্ছে প্রাকৃতিক কারণ। মানুষ প্রাকৃতিক নানা বিষয় দ্বারা প্রভাবিত হয় এবং প্রাকৃতিকভাবে বিভিন্ন বিষয়ে লক্ষ্য অর্জনে যখন বাধাগ্রস্ত হয় তখন কিন্তু হতাশা আসতে পারে। এটা খুবই স্বাভাবিক। যেমন একজন কৃষক, সে ফসল ফলাচ্ছে, এখন এই বছর বন্যা বেশি হলো, বৃষ্টি বেশি হয়েছে, তার ফসল নষ্ট হয়ে গেল। তার মধ্যে কিন্তু হতাশা আসবে। এটা কিন্তু প্রাকৃতিক কারণে আসা হতাশা, কারণ এই বিষয়গুলোর উপরে তার সরাসরি কোনো নিয়ন্ত্রণ নাই। এগুলা মানুষের মনে হতাশা সৃষ্টি করতে পারে এবং এখান থেকে কিন্তু মানুষ এইটা অতিক্রম করতে পারে। যখন প্রাকৃতিক পরিবেশ আবার ফেভারে চলে আসবে, আবার ঠিক হয়ে যাবে, তখন কিন্তু সেই হতাশা সে কাটিয়ে উঠতে পারে। সামাজিক কারণ। মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজের বিভিন্ন কারণে, বিভিন্ন বিষয়ে, রীতি নীতি, সংস্কৃতি ইত্যাদি থেকে তার মনে হতাশার সৃষ্টি হতে পারে। যেমন সমাজে প্রচলিত রীতিনীতির যেটা আছে সেই রীতিনীতির বিরুদ্ধে যদি কেউ যায় তাহলে তাকে হয়তো সমাজের মানুষ কিছুটা বয়কট করবে এবং আমাদের দেশে অনেক জায়গায় আছে যে সামাজিকভাবে বয়কট করে রাখা। আগে অনেক বেশি ছিল, এখন কিছুটা কমে এসছে। এই যে বয়কট করে রাখা, জাতিচ্যুত করা, হ্যাঁ, সম্প্রদায়চ্যুত করা, এগুলা আছে। এখান থেকে কিন্তু ব্যক্তির মনে হতাশার জন্ম দিতে পারে। এই হতাশার জন্ম দীর্ঘস্থায়ী হতে পারে। এছাড়া সামাজিক বিভিন্ন রীতি নীতি, এগুলার যদি অনেকে মানতে না পারে, এগুলোর বিরুদ্ধে আচরণ করে, সেখান থেকেও তার মনে হতাশার সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক বৈষম্য বা অর্থনৈতিক কারণ।
অর্থনৈতিক কারণে মানুষের মনে হতাশা সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক বৈষম্য স্বাভাবিকভাবেই হতাশার সৃষ্টি করে। কোনো দেশের মানুষের যদি পর্যাপ্ত আয় করার সুযোগ না থাকে বা আয় করলেও জীবনযাত্রার উচ্চ মূল্যের কারণে সে আয়টা তার সামাজিক এবং ব্যক্তিগত প্রতিপত্তি উন্নয়নে, অবস্থার উন্নয়নে কোনো ভূমিকা রাখতে না পারে, তাহলে ব্যক্তির মনে যে হতাশার সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অর্থনৈতিক বৈষম্য থেকে সৃষ্টি হচ্ছে। এই অর্থনৈতিক বৈষম্য থেকে যে হতাশার সৃষ্টি হয় এটা কিন্তু সামাজিক ব্যাধি হিসাবে পরবর্তীতে আবির্ভূত হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সামাজিক ব্যাধি তখন বিভিন্ন অপরাধ প্রবণতায় উৎসাহিত করছে। যেমন আহ অর্থনৈতিকভাবে বৈষম্যের কারণে এখন যেমন বলা হচ্ছে করোনাকালীন পরিস্থিতিতে 16% মতো দরিদ্র শ্রেণীর মানুষ ঢাকা শহর ছেড়ে চলে গেছে, শহর ছেড়ে গ্রামে চলে গেছে। এখন এই যে 16% শহর ছেড়ে গ্রামে চলে গেল, এদের মধ্যে কিন্তু প্রচন্ড হতাশা কাজ করছে এবং হতাশা থেকেই কিন্তু তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই হতাশা তাদের দীর্ঘস্থায়ী হতে পারে, কারণ অর্থনৈতিকভাবে তারা যে বৈষম্যের শিকার হয়েছে বা অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত তারা হয়েছে, এটা কিন্তু সহজে তারা কাটিয়ে নাও উঠতে পারে। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেকে থাকবে যারা বিভিন্ন ধরনের সামাজিক অপরাধমূলক কাজে, সমাজ বিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে। এটা কিন্তু বড় ধরনের হতাশা থেকেই এটা ঘটতে পারে। যুদ্ধবিগ্রহ, যুদ্ধবিগ্রহ প্রতি শতাব্দীতেই মানুষের মনে হতাশা সৃষ্টি করেছে। দীর্ঘকাল চলা যুদ্ধকালীন পরিস্থিতি মানুষকে হতাশাগ্রস্ত করেছে এবং মানুষের বেঁচে থাকার যেই অধিকার, সেই অধিকারকে অনিশ্চিত করে ফেলেছে এবং এখান থেকে কিন্তু মানুষের মনে প্রচন্ড হতাশার সৃষ্টি হয়েছে। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দীর্ঘকাল ধরে চলা এবং কোটি কোটি মানুষ মারা যাওয়ায় এখানে কিন্তু হতাশা তখন একটা স্বাভাবিক বিষয় ছিল, যে হতাশাগ্রস্ত মানুষ তখন অনেকে হতাশায় সুইসাইড পর্যন্ত করেছে সপরিবারে। এমনও দেখা যেত যে সপরিবারে সুইসাইড করেছে, এরকম বহু পরিবার পাওয়া যেত যারা সপরিবারে সুইসাইড করেছে। কেন করেছে? হতাশা থেকে তারা সেটা করেছে। এই কারণে যুদ্ধবিগ্রহ কিন্তু মানুষের মনে দীর্ঘস্থায়ী হতাশা সৃষ্টি করতে পারে এবং এই হতাশা কিন্তু এক্সট্রিম পর্যায় পর্যন্ত চলে যেতে পারে। পরস্পর বর্জনশীল সুযোগ, মিউচুয়ালি এক্সক্লুসিভ অপরচুনিটিজ। মানুষ পরস্পর বর্জনশীল একাধিক সুযোগ যদি পায় তখন একটি গ্রহণ করে অন্যটি ছেড়ে দেয়। এখন একটা সুযোগ গ্রহণ করে যখন অন্য আরেকটা সুযোগ সে ছেড়ে দিয়েছে, যেই সুযোগটা সে গ্রহণ করেছে সেই সুযোগটা যদি তাকে প্রত্যাশিত ফলাফল না দেয়, তখন যেই সুযোগটা সে ছেড়ে দিয়েছে, কেন সে ছেড়ে দিল সেই সুযোগটা, কেন সে সেটা গ্রহণ করলো না, ওইটা গ্রহণ না করে কেন এটা গ্রহণ করলো, এই বোধ থেকে কিন্তু তার মনে একটা মানসিক যন্ত্রণা এবং হতাশার সৃষ্টি হতে পারে। ব্যক্তিক অযোগ্যতা ও সীমাবদ্ধতা, মানুষের দৈহিক অযোগ্যতা, শারীরিক বিভিন্ন সমস্যা, অক্ষমতা, শিক্ষাগত অযোগ্যতা, অভিজ্ঞতার সীমাবদ্ধতা, দক্ষতার সীমাবদ্ধতা, এগুলাও কোনো কোনো সময় হতাশার সৃষ্টি করতে পারে। এইসব বিষয় যেগুলি আছে, যেমন শিক্ষার অভাব, দক্ষতার অভাব, শারীরিক সামর্থ্যের সীমাবদ্ধতা, এগুলা কিন্তু ব্যক্তির আকাঙ্ক্ষা অর্জনের ক্ষেত্রে একটা বাধা হিসাবে আবির্ভূত হতে পারে এবং বাধা হিসাবে যখনই আবির্ভূত হবে তখনই কিন্তু ব্যক্তি হতাশাগ্রস্ত হবে এবং এই হতাশাগ্রস্ত হলে তখন সে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। অন্তদ্বন্দ্ব, ইন্ট্রা কনফ্লিক্ট, মানুষের অভাবের যেহেতু কোনো সীমা পরিসীমা নাই, তাই অভাবের অগ্রাধিকার নির্ণয় করতে যে, সীমিত সম্পদ দিয়ে সেই অভাব পূরণ করতে যে কোনটা আগে করা উচিত, কোনটা পরে করা উচিত, কোন সুযোগ কখন গ্রহণ করতে হবে, কোন কাজটা কিভাবে যৌক্তিকভাবে করতে হবে, এই সকল বিষয়গুলোয় কোনো ব্যক্তি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন কিন্তু তার নিজের মধ্যে একটা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই অন্তদ্বন্দ্ব থেকেও ব্যাপক মাত্রায় হতাশার সৃষ্টি হতে পারে। উচ্চাকাঙ্ক্ষা, মানুষের উচ্চাকাঙ্ক্ষা যদি খুব বেশি হয়, খুব উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে, খুবই অ্যাম্বিশাস, কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থায় সে অ্যাম্বিশনটাকে সে বাস্তবে রূপদান করতে পারছে না, তাহলে কিন্তু স্বভাবত একজন মানুষ হতাশাগ্রস্ত হবে।
এই কারণে বলা হয় যে উচ্চাকাঙ্ক্ষারও একটা লিমিট থাকা উচিত। নিজস্ব পারিপার্শ্বিক চিন্তা ভাবনা থেকে উচ্চাকাঙ্ক্ষা নির্ধারণ করা উচিত, অ্যাম্বিশনটা নির্ধারণ করা উচিত। অ্যাম্বিশন যদি খুব বেশি হয়ে যায়, মানুষ যখন খুব বেশি অ্যাম্বিশাস হয়ে যায়, তখন কিন্তু সে হতাশাগ্রস্ত হয়। যদি সে অ্যাম্বিশন অনুযায়ী সে চলতে না পারে, অ্যাম্বিশন অর্জন করতে না পারে, সে হতাশাগ্রস্ত হবে এবং ওই অ্যাম্বিশন অর্জনের জন্য তখন কিন্তু সে অনেক অবৈধ পন্থাও অবলম্বন করে। এগুলো কিন্তু হতাশার একটা বহিঃপ্রকাশ হতে পারে। তীব্র প্রতিযোগিতা, চাকরি ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা, ব্যবসায়িক ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা ইত্যাদি থেকে হতাশার সৃষ্টি হতে পারে। শিক্ষাক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা, এগুলা হতাশার সৃষ্টি করতে পারে। এই হতাশার সৃষ্টিটা হয় কি কারণে? যে আমার প্রতিযোগী আমার থেকে এগিয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারলাম না। মানুষের অর্থ, বিত্ত, গাড়ি, বাড়ি ইত্যাদি দেখে আরেকজন মনে করে যে আমারও এরকম হওয়া দরকার। সে তার সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়, কিন্তু প্রতিযোগিতায় যখন সে পেরে উঠে না, তখনই সে হতাশ হবে। এই কারণে এই ধরনের প্রতিযোগিতা পরিহার করা উচিত, কারণ এক একজন মানুষ এক একটা অ্যাবিলিটি নিয়ে এসছে, এক একটা সক্ষমতা নিয়ে আসছে। সুতরাং সবার যে সবকিছু জীবনে অর্জন করার সুযোগ হবে, এটা কিন্তু আসলে ঠিক না। এই কারণে অসুস্থ প্রতিযোগিতা বা এমন কোনো প্রতিযোগিতায় লিপ্ত হওয়া উচিত না যে প্রতিযোগিতা করে আসলে নিজের ক্ষতি ছাড়া অন্য কোনো কিছু অর্জন করা যাবে না। এই ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হওয়া উচিত না। প্রতিকূল পরিবেশ, বলা হয় মানুষ পরিবেশের দাস, অর্থাৎ পরিবেশ বলে দেয় একজন মানুষ কি করতে পারবে, কতটা খাপ খাওয়াতে পারবে। এই পরিবেশ যদি প্রতিকূল হয়, সেই প্রতিকূল পরিবেশে মানুষ যখন খাপ খাইয়ে নিতে পারে না, তখন কিন্তু তার একটা হতাশার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এই হতাশাটা জমা থাকতে থাকতে একটা সময় এই হতাশার থেকে কিন্তু মানুষ আহ দেখা যাবে যে হতাশাগ্রস্ত হয়ে সে হয়তো সকল কিছুই ছেড়ে দিয়েছে, সকল কর্মক্ষমতা সে হারিয়ে ফেলেছে, সে তার পরিবারের দিকে নজর দিচ্ছে না, নিজের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে না। এটা হতে পারে। প্রতিকূল পরিবেশে যারা থাকে, প্রতিকূলতার সাথে যারা প্রতিনিয়ত যুদ্ধ করছে, এদের মধ্যে কিন্তু হতাশার সৃষ্টি হতে পারে। হতাশার লক্ষণ, হতাশা যেহেতু একটি মানসিক অবস্থা এবং মানুষের আচরণের মাধ্যমে হতাশার লক্ষণগুলো সাধারণত প্রকাশ পায়। একজন মানুষ যেই হতাশাগ্রস্ত মানুষ, সে বিভিন্ন ধরনের সিমটম প্রকাশ করবে। ওই সিমটম গুলা দেখে বোঝা যাবে, এক্সপ্রেশন গুলা দেখে বোঝা যাবে যে তার মধ্যে হতাশা কাজ করছে। যেমন ১ নম্বরে হচ্ছে আক্রমণাত্মক আচরণ, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। হতাশা অনেক সময় মানুষের মধ্যে ক্রোধ এবং রাগের সৃষ্টি করে। এই ক্রোধ এবং রাগ একটা সময় এমন উন্মত্ত হয়ে যায় যে মানুষ তখন খুবই আক্রমণাত্মক বিহেভিয়ার করে, যেটা স্বাভাবিক বিহেভিয়ার না। সে আক্রমণাত্মক বিহেভিয়ার করে নিজেরও ক্ষতি সাধনের চেষ্টা করে, অন্যেরও ক্ষতি সাধনের চেষ্টা করে। সে সবসময় ক্রোধ প্রদর্শন করে এবং এই ক্রোধ প্রদর্শন করার ফলে দেখা যায় যে অন্যের সঙ্গে তার একটা দূরত্বের সৃষ্টি হয়। সে অনেক সময় দেখা যায় যে তার আক্রমণাত্মক আচরণটা এমন হয় যে সে কথায় যদি না পারে, তখন কিন্তু সে শারীরিক শক্তি প্রয়োগ করতে পর্যন্ত পিছপা হয় না। অনেক এটা আমরা দেখে থাকি আমাদের চারপাশে। হতাশাগ্রস্ত ব্যক্তি যারা আছেন, তারা কিন্তু তাদের কথাবার্তায় যদি পেরে না ওঠে, তারা কিন্তু শারীরিকভাবে দ্বন্দ্বে লিপ্ত হতেও পিছপা হন না। এটা কিন্তু আক্রমণাত্মক আচরণ এবং এই আচরণের মূলে রয়েছে কিন্তু হতাশা। প্রত্যাবৃত্তি বা প্রত্যাগমন, রিগ্রেশন যেটাকে বলা হয়, ব্যক্তি হতাশাগ্রস্ত হয়ে শিশুসুলভ আচরণ করলে তাকে বলা হয় প্রত্যাবৃত্তি বা প্রত্যাগমন। অনেক সময় হতাশাগ্রস্ত ব্যক্তি আবেগতাড়িত হয়ে স্বাভাবিক বুদ্ধি বিবেচনা হারিয়ে শিশুসুলভ আচরণ করে। অনেক সময় দেখা যায় যে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি তার দুঃখ কষ্ট ভোলার জন্য শৈশবের সুখ স্মৃতিগুলা মন্থন করে, শৈশবে ফিরে যেতে চায়, শৈশবের ভালো লাগার দিনগুলা রোমন্থন করে, সবাইকে শৈশবের গল্পগুলাই সবার কাছে বেশি করে। শিল্প ক্ষেত্রে প্রত্যাগমনের লক্ষ্য হলো কর্মীর আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলা, দায় দায়িত্ব ভুলে যাওয়া, অযৌক্তিক কারণে ভয় পাওয়া, গুজবে কান দেওয়া ইত্যাদি হচ্ছে সংগঠন বা শিল্প ক্ষেত্রে ব্যক্তির যে রিগ্রেশন হচ্ছে, প্রত্যাগমন হচ্ছে, সেটা সাধারণভাবে উপস্থিতি। অনেক সময় এমনও হতে পারে অল্পতেই কেঁদে ফেলা, এটাও হতে পারে। অস্বাভাবিকতা, নিশ্চলতা, স্থিরতা ও জিদ,
প্রয়োজন না থাকা সত্ত্বেও বারবার একই কাজ করাকে অস্বাভাবিক স্থিরতা বলে, অস্বাভাবিক নিশ্চলতা স্থিরতা বলে। মানুষ যখন হতাশাগ্রস্ত হয় তখন কোনো সমস্যা সমাধানে ব্যর্থ হয় তখন সে ফল পাওয়া যাবে না জেনে ওই কাজটা বারবার বারবার করতে থাকে, নিষ্ফল চেষ্টা যেটাকে আমরা বলে থাকি। এরূপ অপ্রয়োজনীয় কার্য সম্পাদনের মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত ফলদায়ক যেই কার্য সম্পাদন আছে সে কার্য সম্পাদনের স্বাভাবিক কার্যধারাকে আহ আহ, দূরে সরিয়ে দেয় বা এটা স্বাভাবিক কার্যধারার মধ্যে বিঘ্ন সৃষ্টি করে। মনোযোগ নেই তবুও অনেকে দেখা যাবে যে খবরের কাগজ পড়ার চেষ্টা করছে, আবার বারবার পড়ছে। আবার এমনও হতে পারে যে নিশ্চলতা, বসে আছে, কাজ না করে বসে আছে, দরজা জানালা বন্ধ করে রুমের মধ্যে বসে আছে, কোনো কিছুই করছে না, বাইরের মানুষ হাজার ডাকার পরেও সেখানে সে সাড়া দিচ্ছে না। এগুলো হচ্ছে নিশ্চলতা, এগুলো অস্বাভাবিকতা। দুটেই হতে পারে, একটা হচ্ছে একই কাজ সে বারবার বারবার করছে, জানে যে এটাতে কোনো ফল হবে না, আরেকটা হচ্ছে সে স্থির হয়ে যাবে, কোনো ধরনের আহ কার্য স্পৃহা প্রদর্শন করবে না, একা একা বসে থাকবে। এই সকল কিছুই হচ্ছে অস্বাভাবিকতা এবং এগুলা নিশ্চলতা, স্থিরতা বা জিদের বশবর্তী হয়ে মানুষ করে থাকে। শিল্পক্ষেত্রে হতাশাগ্রস্ত কর্মীর মধ্যে এরূপ অস্বাভাবিক নিশ্চলতা দেখা দিলে তা তারা পরিবর্তনের বিমুখ হয়ে পড়ে। মানে অস্বাভাবিক নিশ্চলতা যখন দেখা দেয় তাদের নমনীয়তা অর্জনের আর কোনো সুযোগ থাকে না। প্রতিষ্ঠানের গতিশীলতা, কাজের ক্ষেত্রে যে গতিশীলতা অর্জন, এই গতিশীলতা অর্জনের ক্ষেত্রে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর যে বিষয়টা আছে সেটা তখন আর তারা করতে পারে না। বিষণ্ণতা, হতাশার আরেকটা সাধারণ লক্ষণ হচ্ছে বিষণ্ণতা, ডিপ্রেশনে চলে যাওয়া, ডিপ্রেস থাকা, সবসময় বিষণ্ণ থাকা। বিষণ্ণতা একটা মারাত্মক মানসিক ব্যাধি। এই বিষণ্ণতা কাটানোর জন্য কিন্তু ব্যক্তি নিজের যেমন চেষ্টা করতে হবে, তার পারিপার্শ্বিক পরিবেশে যারা অবস্থান করছেন তাদেরও কিন্তু তাকে সেভাবে সাপোর্ট সাপোর্ট দিতে হবে। ইস্তফা, রেজিগনেশন, হতাশার আরেকটি লক্ষণ হচ্ছে ছেড়ে দেওয়া, ইস্তফা দিয়ে দেওয়া। যারা অধিক মাত্রায় হতাশাগ্রস্ত থাকে, যেমন সংগঠনে এমন হতাশাগ্রস্ত হয়েছে যে সে চাকরি করবে না বলে ডিসিশন নিয়েছে, চাকরি ছেড়ে দিবে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, এটা হচ্ছে চরম হতাশাগ্রস্ততার উদাহরণ। কার্য সম্পাদনের উপরে হতাশার প্রভাব, এক নাম্বার হচ্ছে কর্ম উদ্দীপনা হ্রাস। হতাশা মানুষের কর্ম উদ্দীপনা কেড়ে নেয়। হতাশ যখন হয় মানুষের মধ্যে উচ্ছ্বাস থাকে না, কোনো কাজে সে আনন্দ পায় না, সুতরাং সে দেখা যায় যে তার স্বাভাবিক কর্ম স্পৃহা হারিয়ে ফেলেছে, তার মধ্যে আর কর্ম উদ্দীপনা দেখা যায় না, কর্ম উদ্দীপনা সে হারিয়ে ফেলে। অনুপস্থিতি বৃদ্ধি, হতাশাগ্রস্ত ব্যক্তি যারা আছেন তারা প্রতিষ্ঠানে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন, অনুপস্থিতি বৃদ্ধি পাবে, কারণে অকারণে সুযোগ খুঁজবে কিভাবে ছুটি নেওয়া যায় এবং বিভিন্ন সময় দেখা যাবে ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠানে আসছে না। এটা হচ্ছে হতাশার একটা বড় প্রভাব। শ্রম ঘূর্ণায়মানতার হার বৃদ্ধি, যে সকল প্রতিষ্ঠান থেকে কর্মী তার প্রত্যাশা মাফিক রিটার্ন পাচ্ছে না সেই সকল প্রতিষ্ঠানে কর্মী স্বভাবতই হতাশাগ্রস্ত থাকে। এই হতাশাগ্রস্ত কর্মীরা একটা সময় পরে যে প্রতিষ্ঠানের প্রতি আর কোনো আনুগত্য প্রদর্শন করতে পারে না, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তার আর কোনো শ্রদ্ধাবোধ থাকে না, সে খুঁজতে থাকে বেটার অপরচুনিটি। যখনই সে বেটার অপরচুনিটি পায় তখনই সে প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়। ফলশ্রুতিতে যেটা হয়, শ্রম ঘূর্ণায়মানতার হার বৃদ্ধি পায়। এই শ্রম ঘূর্ণায়মানতার হার যখন বেশি হবে, যে কোনো একটা প্রতিষ্ঠানে শ্রম ঘূর্ণায়মানতার হার খুব বেশি, প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার প্রবণতা খুব বেশি, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে দেখা যাবে স্বাভাবিক কার্যক্ষমতা বা কার্য সম্পাদন হচ্ছে না। উৎপাদন হ্রাস, হতাশা মানুষের কর্মস্পৃহা যখন হ্রাস করে তার মধ্যে আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন দেখা ইত্যাদিও হ্রাস করে ফেলে বা ইত্যাদি থেকে সে নিজেকে দূরে সরিয়ে নেয়। এর ফলে মানুষ দেখা যায় যে তার দায়িত্ব পালনে বিস্মৃত হয়ে পড়ে, দায়িত্ব পালন করতে চায় না, বিভিন্ন ধরনের দায় দায়িত্ব ভুলে যায়। এর ফলে যেটা হয়, স্বাভাবিক কার্যক্ষমতা না থাকায় উৎপাদন পরিমাণ হ্রাস পায়। বিক্রয় ও মুনাফা হ্রাস,
প্রতিষ্ঠানে কর্মীদের মধ্যে হতাশা যখন দানা বাঁধে তখন তারা উৎপাদনশীলতা হ্রাস করে ফেলে এবং উৎপাদনশীলতা হ্রাস করার ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক বিক্রয় এবং মুনাফার উপরে একটা নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। শ্রমিকদের মজুরি হ্রাস, হতাশা কর্মীদের কর্মোদ্দীপনা হ্রাস করে তাদের কার্য সম্পাদনকে বাধাগ্রস্ত করে দেবে। এই অবস্থায় কর্মীদের উৎপাদনশীলতা, কার্যদক্ষতা ও সম্পাদিত কাজের গুণগত মান বজায় রাখার স্বার্থে অনেক সময় দেখা যায় যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো এক্সট্রিম সিদ্ধান্ত নেন। তারা মজুরি হারের পরিবর্তন করেন, মজুরি হ্রাস করে দেন। এতে কর্মীদের জীবনে কিন্তু আরো চরম হতাশা নেমে আসতে পারে। যোগাযোগ হ্রাস, বিভিন্ন পক্ষের মধ্যে যদি উত্তম যোগাযোগ পদ্ধতি যেটা আগে প্রচলিত ছিল সেটা কোনো কারণে হ্রাস পায়, যেমন কর্মী ব্যবস্থাপকের মধ্যে আগে ভালো যোগাযোগ ছিল, ভালো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা কোনো কারণে হ্রাস পেলে দুই পক্ষের মধ্যে কিন্তু হতাশার সৃষ্টি হতে পারে। এই ধরনের হতাশার ফলে প্রয়োজনীয় যোগাযোগের পথ বন্ধ হয়ে যেতে পারে, ফলে কর্মীর কার্য সম্পাদন এবং ব্যবস্থাপকে ও পর্যায়ে যারা আছেন তাদের প্রতিষ্ঠান পরিচালনা সামর্থ্য উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্বন্দ্ব ও বৈরিতা বৃদ্ধি, দ্বন্দ্ব ও বৈরিতা বৃদ্ধি, হতাশা মানুষের স্বাভাবিক বুদ্ধি বিবেচনা এটা মানুষ হারিয়ে ফেলে এবং দ্বন্দ্ব এবং বৈরিতার মধ্যে সে পড়ে যায়। দ্বন্দ্বের সৃষ্টি করে, পারস্পরিক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং এই দ্বন্দ্ব বিরোধ থেকে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। হতাশা দূর করার উপায়, হতাশা মানুষের জীবনের একটা অনিবার্য পরিণতি, তবে হতাশা সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন তথা সমাজের জন্য ক্ষতি বয়ে আনে, কোনো মঙ্গল বয়ে আনে না, ক্ষতি বয়ে আনে। তাই ব্যক্তির মনে যখন হতাশা সৃষ্টি হয়, এটা যেমন ব্যক্তির জন্য ক্ষতিকারক, তার পরিবারের জন্য ক্ষতিকারক, তার সংগঠনের জন্য ক্ষতিকারক। এমতা অবস্থায় ওই ব্যক্তির মনে যে হতাশা সৃষ্টি হয়েছে সেই হতাশা থেকে তাকে বের করে আনার জন্য কিছু উপায় অনুসরণ করা যেতে পারে। এখানে ছয়টা বিষয় এখানে উপস্থাপন করেছেন নরমান আর এফ মেয়ার। তিনি একজন মনোবিদ, তিনি 6টা বিষয় উপস্থাপন করেছেন যেখান থেকে ব্যক্তি তার হতাশা কাটিয়ে উঠতে পারেন। 1 নম্বরে হচ্ছে গঠনমূলক দৃষ্টিভঙ্গি। মানুষ যখন কারণে অকারণে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে হতাশাগ্রস্ত আচরণ করে তখন উচিত তার গঠনমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ করা। মানুষ হতাশাগ্রস্ত আচরণের পাল্টা ব্যবস্থা হিসাবে গঠনমূলক আচরণ বা দৃষ্টিভঙ্গি তাকে পোষণ করা উচিত। এটা যে খালি সে নিজে করবে তা না। যখন কোনো প্রতিষ্ঠানের অধস্তনরা হতাশাগ্রস্ত হয়, ধৈর্য সহানুভূতিশীলতার সাথে ঊর্ধ্বতন কর্মকর্তার উচিত তার মনোকষ্ট বোঝা, তার হতাশার কারণ অনুসন্ধান এবং তা দূরকরণের ব্যবস্থা করা। এটা গঠনমূলক দৃষ্টিভঙ্গি। এবং ব্যক্তিরও উচিত কেন সে হতাশাগ্রস্ত হয়েছে, হতাশা থেকে বের হয়ে আসার জন্য সে কি করতে পারে সেটা তার নির্দিষ্ট করা এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা। পরিস্থিতির সংশোধন, লক্ষ্যে ব্যক্তি পৌঁছাতে পারছে না, সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে। পরিবেশ পরিস্থিতি কি হতে পারে? পরিবেশ পরিস্থিতি হতে পারে যেমন প্রযুক্তিগত পরিবর্তন, সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব, ব্যবস্থাপকের সঙ্গে কাঙ্ক্ষিত যোগাযোগ হ্রাস, নিয়োগ বদলি, পদোন্নতিহীনতা, নিয়ম নীতির প্রয়োগের অতিরিক্ত কড়াকড়ি, এগুলোর থেকে হতাশা সৃষ্টি হতে পারে। এই ধরনের পরিস্থিতি যদি সংশোধনমূলক হয় তাহলে সংশোধন করে দিলে কিন্তু ব্যক্তির হতাশা দূর হতে পারে। তিন নম্বরে হচ্ছে শুদ্ধিকরণ, বিশোধন বা শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ বলতে হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে কর্মীদের মনে যে হতাশা সৃষ্টি হয়েছে এটাকে দূর করে দেওয়া বা সেখানে হতাশা দূর করে ব্যক্তিকে আবার আগের মতো প্রাণচঞ্চল করে তোলা, তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটানো। এই ক্ষেত্রে যেটা করা উচিত, কোন পরিবেশ পরিস্থিতিতে ব্যক্তির ক্ষোভ হচ্ছে সেই ক্ষোভটা জেনে তারপরে কর্মীর সঙ্গে কথা বলা। এখানে কর্মী শুদ্ধিকরণের জন্য কর্মীর সঙ্গে কথা বলে
তাকে বুঝিয়ে যেমন শুদ্ধিকরণ করা যায়, অনেক ক্ষেত্রে কিন্তু কর্মীর উপরে রাগ প্রদর্শন, ক্ষোভ প্রদর্শন করেও হতাশা কাটানো যায়। দুটাই হতে পারে। পরামর্শ প্রদান, সরি, এরপরে হচ্ছে ক্ষণস্থায়ী হতাশা দূরকরণের নির্গমন পথ সৃষ্টি। একজন দক্ষতাপূর্ণ ব্যবস্থাপক সংগঠনে কর্মীর মনে কোন কোন কারণে হতাশা সৃষ্টি হচ্ছে, ছোটখাটো যে সকল কারণে হতাশা সৃষ্টি হচ্ছে সেই হতাশা দূরকরণের জন্য নির্গমন পথ মানে সেখান থেকে তোমার একটা স্কেপ রুট তৈরি করে দেওয়া, যেমন আড্ডার ব্যবস্থা করা, পিকনিকের আয়োজন করা, খেলাধুলার আয়োজন করা, তাহলে কিছুটা হলেও মানুষ তার মনকে ডাইভার্ট করে হতাশা থেকে বের হয়ে আসতে পারবে। ভূমিকা অভিনয়, রোল প্লেইং, মনোরোগী মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন, মনোরোগ চিকিৎসায় মনোবিজ্ঞানীরা এই রোল প্লেইং, যেটাকে সাইকো ড্রামা হিসাবে তারা অভিহিত করেন, সেখানে মানুষের হতাশার অবস্থা উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ টুল হিসাবে বা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হিসাবে তারা ব্যবহার করেন। হতাশা মনোরোগের একটা গুরুত্বপূর্ণ কারণ, তাই এক্ষেত্রে ভূমিকা অভিনয় পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতি একটি কাল্পনিক পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং একজন ব্যক্তি অন্যের ভূমিকায় অভিনয় করে যাতে সে অন্যের কার্যগত মনোভাব অনুভূতি বুঝতে সক্ষম হয়। ফলে তারা তাদের যে আচরণ অন্যকে দুঃখ দেয় বা অন্যের মনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সেই আচরণ হ্রাস করার জন্য সচেষ্ট হয়। এছাড়া হতাশ কোনো কর্মীর হতাশা কিভাবে দূর করা যায় এই বিষয়ে ভূমিকা অভিনয় করেও কিন্তু সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। পরামর্শ প্রদান, পরামর্শ প্রদান কর্মীদের মধ্যে দীর্ঘদিনের যেসব ক্ষোভ, দুঃখ, বেদনা ও হতাশা থাকে সেটা দূরকরণের জন্য একটা সহায়ক ভূমিকা রাখে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কারণে আমাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। এই হতাশা দূরকরণের জন্য যদি কারো কাছ থেকে ভালো পরামর্শ পাওয়া যায় তাহলে কিন্তু এটা ভালো ফল দেয় হতাশা দূর করার জন্য। উদাহরণস্বরূপ যেমন পরিবারের বাবা-মায়ের কাছে সন্তানরা যদি হতাশাগ্রস্ত হয়ে কোনো বুদ্ধি পরামর্শ চায়, বাবা-মা তাদের অভিজ্ঞতা থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে সে হতাশা দূর করতে পারে। এরপরে প্রতিষ্ঠানে যদি হতাশা দেখা যায়, প্রতিষ্ঠানে কর্মীরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন ধরনের বুদ্ধি পরামর্শ চেয়ে বা তার সমস্যার কথা খুলে বললে সেখান থেকে হতাশা দূরকরণের জন্য প্রয়োজনীয় যেই তথ্য, উপাত্ত, বুদ্ধি পরামর্শ দরকার সেটা পেতে পারে। এটাও কিন্তু হতাশা দূরকরণের একটা বড় উপায় হিসাবে কাজ করতে পারে। আজকের লেকচার এই পর্যন্তই। হতাশা চ্যাপ্টারের যে টপিকগুলা আমি পড়িয়েছি আশা করি সকলে বুঝতে পেরেছে। সকলের সুস্থতা এবং কল্যাণ কামনা করছি এবং আজকের আমার লেকচারের এখানেই সমাপ্ত।